CNN 24 সংবাদে আপনাদের সবাইকে স্বাগত। সঙ্গে আমি ঋতুপর্ণা। দেখে নেব আজকে সংবাদ শিরোনাম। বাংলাদেশে বিতর্ক, বরাকবাসীর কাছে প্রকাশ্যে ক্ষমা চাইলেন আইবি উবাদিয়া। ফুলের তলে 5 কেজি হেরোইন জব্দ, সহ গ্রেপ্তার মহিলা পাচারকারী। দশ ও 11 ফেব্রুয়ারি শিলচর শিশু উদ্যানে সম্মিলিত লোকমঞ্চের সমবেত ধামাইল নৃত্য ও ধামাইল কন্যা প্রতিযোগিতা। চা জনগোষ্ঠী ও বাঙালিদের মধ্যে সাম্প্রদায়িকতা উস্কে দেবার অভিযোগে ঈশ্বর ভাই উবাদিয়া ও দিলীপ কুমারের বিরুদ্ধে এজহার বিডিএফ এর। 10 ও 11 ফেব্রুয়ারি শিলচর সৎসঙ্গ মন্দিরের 46তম শ্রী শ্রী বিগ্রহ প্রতিষ্ঠা বার্ষিকী ও শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের 136তম জন্ম মহোৎসব। এবার সংবাদ বিস্তারিত। গত 3রা ফেব্রুয়ারি সুরমা ভ্যালি ব্রাঞ্চ ইন্ডিয়ান টি অ্যাসোসিয়েশনের 123তম সাধারণ সভায় চেয়ারম্যান ঈশ্বর ভাই উবাদিয়া মন্তব্যকে ঘিরে গোটা উপত্যকায় ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছিল। এর পরিপ্রেক্ষিতে বিভিন্ন দল ও সংগঠনের কর্মকর্তারা প্রতিবাদে নেমে আইবি উবাদিয়াকে তার মন্তব্য প্রত্যাহার করে প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি জানান। এদিকে বৃহস্পতিবার সাংবাদিক সম্মেলন ডেকে ঈশ্বর ভাই উবাদিয়া দ্বিতীয়বার ক্ষমা চেয়ে নিজের ভুল স্বীকার করেছেন। I am very much pained that media did not highlight the important issues of Barak Valley industry, which are as follow. Tea industry is passing through an extremely difficult phase. Tea prices realization is not able to keep pace with the escalating cost of production of tea. With increased worker wage, labor productivity is going down, and in turn absenteeism is increasing. Subsidized ration distribution to worker has become an extra financial burden on tea industry. More so when workers are getting subsidized ration from the government under the National Food Security Act. Climate change, high temperature, less rainfall, El Nino effect is a huge problem. Encroachment of tea garden land is a issue, and we have requested government to make a special tea cell to deal with the issue. We thank Chief Minister of Assam for launching scheme promotion of Assam tea. After meeting during media bite, an unintentional comment on my part had hurt the sentiment of Barakwashi. And understanding the situation and honoring the sentiment of all, I have already given my instant unconditional apology on 5th February 2024. My appeal to all concerned to please consider not to aggravate the situation any further. Rather, discuss the subject which affects well-being all of us. It was God wish that I was born in Gujarat, but I worked in Cachar for 45 years and have always tried to contribute meaningfully for the betterment of this valley. I, being general manager of a Barak Valley tea estate, want tea industry of Barak Valley to flourish, thereby creating wealth for the state, employment for the locals. My intention was never been to hurt the sentiment of anyone, and I once again reiterate that if by any means I have hurt my friends, brothers and sisters of this valley, I am sorry. ফের বিপুল পরিমাণের হেরোইন জব্দ করল কাছাড় পুলিশ। কাছাড় জেলার পুলিশ সুপার নোমাল মাহাতো জানান, বুধবার বিশ্বাসযোগ্য গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কাছাড় পুলিশ ফুলের তলে এক অভিযান চালিয়ে 50টি সাবানের বাক্স জব্দ করে। এই বাক্স থেকে প্রায় 700 গ্রাম ওজনের হেরোইন উদ্ধার করা হয়। পাশাপাশি এক মহিলা পাচারকারীকে আটক করে পুলিশ। কালো বাজারে হেরোইনের মূল্য প্রায় 5 কোটি টাকা।
অভিযুক্ত হেরোইনগুলো অবৈধভাবে মণিপুরের জিরিবাম জেলা থেকে নিয়ে এসেছিল। আগামী 10 ও 11 ফেব্রুয়ারি শিলচর শিশু উদ্যানে সম্মিলিত লোকমঞ্চের উদ্যোগে 2 দিবসীয় সমবেত ধামাইল নৃত্য ও ধামাইল কন্যা প্রতিযোগিতা আয়োজন করা হয়েছে। কাছাড় জেলার শিলচর দুধপাতিল, ভাঙারপাড়, নরসিংপুর ইত্যাদি স্থান সহ অন্যান্য এলাকার প্রায় 22টা দল এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে। এছাড়া বাংলাদেশ থেকে আমন্ত্রিত খ্যাত ধামাইল শিল্পী তথা প্রশিক্ষক রামকৃষ্ণ সরকারের নেতৃত্বে শ্রীমঙ্গল থেকে একটি ধামাইল দল প্রদর্শনীমূলক ধামাইল পরিবেশন করবেন। বৃহস্পতিবার শিলচরে আয়োজিত এক সাংবাদিক বৈঠকে একথা জানান সম্মিলিত লোকমঞ্চের সভাপতি ডক্টর অনুপ কুমার রায়, সাধারণ সম্পাদক ভাস্কর দাস ও সাংস্কৃতিক সম্পাদক কানাইলাল। এই জায়গা থেকে আমরা, যদিও সময়টা আমাদের খুব একটা ভালো নয়, কারণ পেয়েছি আর এই ডেটগুলো ঠিক না করলে আমরা করতেও পারছি না এমন একটা পরিস্থিতির মধ্যে। যাই হোক, আমাদের প্রায় 20 থেকে 22টা টিম অলরেডি আমাদের সাথে যোগাযোগ করে নিয়েছে। আমরা সবাইকে সুযোগ দিয়েছি এবং আজকে কালকের মধ্যে আরও 2-1টা টিম ঢুকবে। তো সেই করে আমরা প্রতিযোগিতা সাজিয়েছি গত 2 দিন ব্যাপী। তো তার সাথে আমরা এবারে বিশেষ আকর্ষণ যেটা, আমরা ধামাইল কন্যা একটা সাবজেক্ট রেখেছি। সেই ধামাইল কন্যা আমরা আমাদের ঐতিহ্যকে ধরে রাখার জন্য এটা আরেকটা আমরা নতুনত্ব তৈরি করেছি। সভাপতি ডক্টর প্রভুজটা আমাদেরকে দিয়েছিলেন, আমরা গ্রহণ করেছি। তো সেই জায়গার থেকে আমরা ধামাইল কন্যা যেটা হবে, এটারও প্রথম পুরস্কার, দ্বিতীয় পুরস্কার, তৃতীয় পুরস্কার আলাদাভাবে থাকবে। প্রতিটা টিম থেকে একজন করে আমরা বের করব, তারপরে ওদেরকে দিয়ে আবার প্রতিযোগিতা চলবে। ওইখান থেকে যারা একদম সুস্থ এবং শাস্ত্রীয়ভাবে যে আমরা কৃষ্টি সংস্কৃতি বজায় রেখে যেসব শিল্পীরা অনুষ্ঠান পরিবেশন করবে, তাদেরকে আমরা ধামাইল কন্যা প্রথম পুরস্কার, দ্বিতীয় পুরস্কার, তৃতীয় পুরস্কার প্রাইজ মানি প্রতিযোগিতা আমরা হাতে তুলে নিয়েছি। এখন আমরা দেখতে পাচ্ছি যে প্রচুর সংখ্যক সাড়াও পাচ্ছি, কারণ আমাদের বিশ্বাস যে আমরা এই কৃষ্টি সংস্কৃতি ধরে রাখার জন্য আমাদের এই লড়াই। সবার কাছে অনুরোধ, আপনারা সবাই আসবেন। পিছনে একটা বড় কারণ আছে, আপনারা নিশ্চয়ই লক্ষ্য করেছেন। আসাম সরকার আমাদের আসামের যখন বিহু উৎসব হয়, তখন বহু বিহু তৈরি হয় এবং আসামের একটি জাতিগত নৃত্য, বিহু নৃত্যকে অনেক প্রকার সরকারি সাহায্যের হাতে পৌঁছায়। এই ক্ষেত্রে আমি বলবো, আমাদের বরাক উপত্যকার কিন্তু ধামাইলটাও তেমনি একটি আমাদের ঐতিহ্যগত একটি নৃত্যশালা। আমরা চাইছি সরকারের দৃষ্টি আকর্ষণ করতে। এই ব্যাপারে আমি মাননীয় বিধায়কের সঙ্গে আমি আলাপ করেছি যে যেভাবে বিহুকে সরকারের সাহায্যে নিয়ে অনেক কিছু এগিয়ে দেওয়ার চেষ্টা চালাচ্ছে, বিহু কুঁয়ারি যেটা হয়, আমরা ওই পর্যায়ে আমরা বিহু ধামাইল কন্যাটাকে আমরা এনেছি। তো এই ক্ষেত্রে আপনাদের সহযোগিতা চাইছি। আমাদের বরাক উপত্যকার এই লুপ্তপ্রায় সংস্কৃতিটাকে বাঁচিয়ে রাখতে আমরা তো বেসরকারি পর্যায়ে চেষ্টা করছি। ধামাইল নৃত্যের জন্যই আমাদের বিনাপানি নাথ মহাশয়। তো এটা কিন্তু একদিক দিয়ে কাছাড়ের একটা খুশির খবর। আমাদের এখানে উনি আসবেন এবারও, এবং গতবার আপনাদের বলে রাখি, গতবারে আমাদের প্রতিযোগিতায় ওনার দলই সর্বশ্রেষ্ঠ প্রতিযোগী হিসেবে অর্জন করেছিল শিরোপা। তো আপনাদের কাছে আমাদের এই একটা বিনম্র আবেদনও যে আমরা যে চেষ্টা চালিয়ে যাচ্ছি, আসাম সরকারকে আপনারা পত্রপত্রিকার মাধ্যমে যদি আমাদের এই লুপ্তপ্রায় সংস্কৃতিকে বাঁচিয়ে রাখার জন্য সরকারের দৃষ্টি আকর্ষণ করেন, আমরা কিন্তু খুবই আনন্দিত এবং এই চেষ্টাটা কিন্তু আমরা এই জন্যই করছি। বরাক উপত্যকা অবৈধ বাংলাদেশিতে ভরে গেছে এবং তারা চা বাগানের জমি জবরদখল করছেন, এই মন্তব্য করেছিলেন সুরমা ভ্যালি টি অ্যাসোসিয়েশনের সভাপতি তথা রোজকান্দি বাগানের ম্যানেজার ঈশ্বরভাই উপাদিয়া। যদিও এই বিতর্কিত মন্তব্যের জন্য তিনি ইতিমধ্যে লিখিতভাবে ক্ষমা চেয়েছেন। এবার রাষ্ট্রভাষী চা উন্নয়ন পরিষদ নামের এক ভুইফোর সংগঠনের কর্মকর্তা জনৈক দিলীপ কুমার আবার তার বক্তব্যকে সমর্থন করে বরাকবাসীকে বাংলাদেশিদের সমর্থক বলে উল্লেখ করেছেন এবং তাদের বিরুদ্ধে প্রয়োজনে পথে নামার হুমকি দিয়েছেন। সমগ্র ঘটনাক্রমের পরিপ্রেক্ষিতে আজ ঈশ্বরভাই উপাদিয়া এবং দিলীপ কুমারের বিরুদ্ধে শিলচর সদর থানায় এজাহার জমা দিল বরাক ডেমোক্রেটিক ফ্রন্ট। 2 ফেব্রুয়ারি ঈশ্বরভাই উপাদিয়া বরাক ভ্যালির বিভিন্ন বাগানে নাকি বাংলাদেশিরা দখল করে নিচ্ছে সেই মন্তব্য করেছিলেন। আমরা আশ্চর্য বোধ করছি, যেখানে এনআরসি প্রক্রিয়া
ডিলিমিটেশন, ডিভোটার নোটিশ, আসাম সরকার সচেষ্ট যে বরাকে বিদেশি সমস্যা নিয়ে আসাম সরকারও সচেষ্ট, কিন্তু মনে হয় একজন বাগানের ম্যানেজার হয়ে তথ্য ছাড়া কীভাবে যে নিজে বলতে পারলেন যে বাঙালির জমি বাংলাদেশিরা দখল করে নিচ্ছে, সেটা আশ্চর্য বোধ হচ্ছে। এবং বরাকবাসী হিসাবে তিনি আকার ইঙ্গিতে বুঝাতে চেয়েছেন বরাকবাসীর বাঙালিরা বাংলাদেশি। হ্যাঁ, এই বিরূপ মন্তব্যের জন্য ওনাকে ক্ষমা চাইতে হবে, কেননা উনি যে বক্তব্যটা করেছিলেন তিনি মিডিয়ার সামনে বক্তব্য করেছিলেন। তাই আমরা চাইছি যে উনি মিডিয়ার সামনে এসে বরাকবাসীর আপামর জনসাধারণের সাথে কাছে ক্ষমা চাইতে এবং ওনার সেই কথাকে সমর্থন করে সম্প্রতি দিলীপ কুমার নামে এক প্রখ্যাত লোক, যাকে কোনোদিন কোনো কর্মকাণ্ডে আমরা পাইনি, বিগত দিনের এই চার জনগোষ্ঠীর বিভিন্ন সমস্যা, যেমন ব্রহ্মপুত্রের সাথে এখানের বাগানের যে ওয়েজেস সেটার মিল নেই, বা বাগানের স্বাস্থ্য পরিষেবা, বিভিন্ন সমস্যা নিয়ে ওনাকে কোনোদিন সচেষ্ট হতে দেখিনি। এখন তিনি বাগান শ্রমিকের নেতা হিসাবে আত্মপরিচয় দিয়ে ওনাকে সমর্থন করে যে কথাগুলো বলছেন, তার পরিপ্রেক্ষিতে আজকে আমরা সদর থানায় এসে মামলা করতে বাধ্য হই। কেননা এই ধরনের আশকারা দেওয়া যায় না, এই ধরনের কথাবার্তায় আশকারা দিতে আমরা পারি না। কারণ হলো আমরা বরাকে শান্তিতে আছি, বিভিন্ন ভাষা গোষ্ঠী এবং কি বাগানি লোকদেরকে নিয়েও বিগত দিনে আমরা ডলু বাগান নিয়েও সচেষ্ট ছিলাম, কিন্তু ওনাদেরকে কোনো দিন পাওয়া যায়নি। তাই যে এই বিভেদের সৃষ্টি আমি মনোভাব নিয়ে যারা এইভাবে সোশ্যাল মিডিয়া বা সাংবাদিক সম্মেলন করে বলতে পারে, তাদের যাতে বিহিত ব্যবস্থা হয় তার জন্য আমরা আজকে মামলা করেছি। প্রতি বছরের ন্যায় এই বছরও শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের ১৩৬তম জন্ম মহোৎসব সহ শিলচর সৎসঙ্গ মন্দিরে ৪৬তম শ্রী বিগ্রহ প্রতিষ্ঠা বার্ষিকী উৎসব বিভিন্ন ধর্মীয় কর্মসূচির মাধ্যমে পালন করা হবে আগামী ১০ ও ১১ ফেব্রুয়ারি। এই ২ দিন ব্যাপী অনুষ্ঠান সম্পর্কে সাংবাদিকদের শিলচর সৎসঙ্গ মন্দিরের ইনচার্জ চম্পক দত্ত জানান, জয়গুরু। আগামী শনিবার মানে 10 ফেব্রুয়ারি বেলা 2:30 ঘটিকায় পরমপ্রময় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের জন্ম মহোৎসব তথা বিগ্রহ প্রতিষ্ঠা উৎসব উপলক্ষে শিলচরে 2 দিন ব্যাপী এক উৎসবের সূচনা হবে। উৎসব উদ্বোধনের পর বিকাল 3টা থেকে মাতৃ সম্মেলন, তৎপর প্রার্থনা এবং সাংস্কৃতিক অনুষ্ঠান। পরদিন নহবত, উষা কীর্তন এবং সকাল 8টায় বিগ্রহ প্রতিষ্ঠার সময় ঘোষণার পর 9:30টায় আমরা একটা বর্ণাঢ্য শোভাযাত্রা নিয়ে শিলচর শহরে বিভিন্ন অঞ্চলে এই শোভাযাত্রা নিয়ে আমরা ঘুরে আসব। এই শোভাযাত্রার মুখ্য আকর্ষণ হিসাবে কলকাতা থেকে আসছে কলকাতার মেহবুব ব্যান্ড পার্টি এবং ঢাকের 20 জনের একটা দল। এই শোভাযাত্রা চলে আসার পর আমাদের এখানে উৎসব মঞ্চে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান, ধর্মালোচনা, প্রশ্ন উত্তর ভিত্তিক বিভিন্ন প্রোগ্রাম ইত্যাদি আয়োজন করা হয়েছে। সকাল 11টা থেকে সারা দিন ব্যাপী প্রসাদেরও বন্দোবস্ত আছে। সন্ধ্যা 7টা থেকে 6টা থেকে সাংস্কৃতিক অনুষ্ঠান করে রাত 9টা থেকে 9:15টার ভেতরে আমরা আমাদের প্রোগ্রাম আমরা সমাপ্ত করে নেব। এই 2 দিন ব্যাপী উৎসবে প্রত্যেকটা প্রোগ্রামে আপামর জনসাধারণের কাছে আমাদের বিনম্র অনুরোধ, আপনারা সবাই এসে আমাদের এই উৎসবের এই প্রোগ্রামগুলো দেখে উপভোগ করেন। এই চাহিদা রইল আপনাদের কাছে। আপনারা সবাই ভালো থাকবেন। জয় গুরু। জেলা প্রশাসন কার্যালয়ে পৃথক বেতন কাঠামো, পদোন্নতিতে বেতন বৃদ্ধি, পদ সৃষ্টি, এনপিএস বাতিল করে ওপিএস চালু সহ বিভিন্ন দাবি নিয়ে বৃহস্পতিবার থেকে গোটা আসামে শুরু হয়েছে সর্বাত্মক অসহযোগ আন্দোলন। সারা অসম জেলা প্রশাসন কর্মচারী সংস্থার উদ্যোগে এই আন্দোলনের ফলে রাজ্যের প্রতিটি জেলা সদর, মহকুমা সদর বা সব কটি সরকারি কার্যালয় বন্ধ। ফলে গোটা রাজ্যের প্রশাসনিক ব্যবস্থা রীতিমতো স্তব্ধ।
আমার দাবি ন্যায্য দাবি, এই দাবি মানতে হবে। দাবি ন্যায্য দাবি, এই দাবি মানতে হবে। এই সংস্থার কেন্দ্রীয় কমিটির নির্দেশ অনুসারে আমাদের কাছাড় জেলা কমিটি আজ এবং আগামীকাল 9 ফেব্রুয়ারি সর্বাত্মক অসহযোগ আন্দোলন পালন করছে। কেন্দ্রীয় কমিটি সরকারের কাছে সময়ে সময়ে বিভিন্ন দাবি উত্থাপন করেছিল। সেই দাবি পক্ষে সরকার কোনো ইতিবাচক সাড়া না দেওয়ায় কেন্দ্রীয় কমিটির নির্দেশ অনুসারে আমরা কাছাড় জেলায় এই আন্দোলন কার্যসূচি পালন করছি। আমাদের দাবিগুলির মধ্যে রয়েছে জেলা আয়ুক্তের কার্যালয়ে প্রশাসনিক কর্মরত যারা কর্মচারী আছে তাদের জন্য পৃথক গ্রেড পে গঠন করা, আমাদের যে সুপারভাইজারি অ্যাসিস্ট্যান্ট পদ আছে সেই পদের জন্য একটি পৃথক বেতন কাঠামো গঠন করা, এনপিএস প্রথা বাতিল করে ওপিএস প্রথা চালু করা। এই আন্দোলনের ফলে আমাদের জেলা আয়ুক্তের কার্যালয় কাছাড় সহ লক্ষ্মীপুর মহকুমাধিপতির কার্যালয় এবং আমাদের কাছাড় জেলার 5টি যে রাজস্ব চক্র কার্যালয়ে, তার সঙ্গে নির্বাচন শাখা, খাদ্য এবং যোগান বিভাগ, আমাদের আবগারি বিভাগ, এইসব শাখায় আজকে কোনো ধরনের কাজ হয়নি এবং আগামীকালও আমরা ঠিক আজকের মতো সম্পূর্ণ অসহযোগ আন্দোলন করব। এই আজকের আমাদের আন্দোলন, আজকে দুদিনের আন্দোলন ফলে যে জনগণের যে অসুবিধা হবে তার জন্য আমরা সংস্থার পক্ষ থেকে ক্ষমা চেয়ে নিচ্ছি জনসাধারণের কাছে এবং সবার সহযোগিতায় আগামীকালও আমরা এই আন্দোলন কার্যসূচি পালন করতে পারবো এই আশা রেখে রাখছি। ধন্যবাদ। ফিরছে একটি বিরতির পর, সঙ্গে থাকুন। 100 প্লেসমেন্ট সহায়তা, শিল্প অভিজ্ঞতা এবং আরও অনেক কিছু পাওয়ার সুযোগ নিন। ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট অফ কসমেটোলজি অ্যান্ড অ্যাস্থেটিক্সে যোগ দিন এবং শিলচর বসকোটেক, বাজান্তিপুর, পণ্ডিতে কসমেটোলজিতে আপনার স্বপ্ন এবং ক্যারিয়ারের মধ্যে ব্যবধান পূরণ করুন। ফিরে এলাম বিরতির পর। শিলচর লোকসভা আসন নিজেদের দখলে রাখতে মরিয়া হয়ে মাঠে নেমেছে বিজেপি দল। দলের প্রদেশ কমিটির নির্দেশে বৃহস্পতিবার বিধানসভা ভিত্তিক বুথ স্তরের 3 জনীয় কমিটির এক দ্বিবর্ষীয় প্রশিক্ষণ বর্গের সূচনা হয় উদারবন্দ বিধানসভা থেকে। ওই দিন ব্লক অডিটোরিয়াম হলে অনুষ্ঠিত প্রশিক্ষণ বর্গ শেষ হবার পর উদারবন্দ মণ্ডল সভাপতি নবারুণ চক্রবর্তী CNN 24 এর প্রতিনিধি নিহার কান্তি রায়কে এই বিষয়ে বিস্তারিত জানান। উৎসাহিত করা হচ্ছে, সবচেয়ে বড় কথা বীমা যোজনার ব্যবস্থা করা হয়েছে। ফসল বীমা যোজনা মানে কি? আমাদের এই অঞ্চলে ফসল বীমা যোজনা খুব একটা ব্যবস্থা নেই, কিন্তু এই অঞ্চল বাদ দিলে ভারতবর্ষের অন্যান্য জায়গায় ফসল বীমা যোজনায় কৃষকরা বেনিফিট পাচ্ছে। ফসল বীমা যোজনা আছে যে আমি কৃষক, আমার ক্ষেতে উনার বিষয় ছিল সংগঠন এবং আগামী 2024-এর নির্বাচন। এই নিয়ে 4টা সত্রে প্রশিক্ষণ হয়েছে। প্রশিক্ষণ শিবিরের শুরুয়াতে আমাদের 3 মণ্ডলের সভাপতি যথাক্রমে আমি এবং আমার মালগ্রাম রংপুর মণ্ডলের সভাপতি বিশ্বজিৎ দাস এবং কাশীপুর মণ্ডলের সভাপতি শ্রী মানস দত্ত স্বাগত বক্তব্য রেখেছেন। আজকের এই সভায় যে আমাদের কতজন হয়েছে মোটামুটি আপনাদের এখন পর্যন্ত যে রিপোর্ট আমরা পেয়েছি, আমাদের আজকের শিবিরে রিপোর্টিং কে করে, মানে রিপোর্টিং আমাদের 3টা মণ্ডলের আলাদা আলাদা রিপোর্টিং নেওয়া হয়েছে। প্রত্যেক পালকের, বুথ প্রেসিডেন্টের এবং বিএলএ টুর 3টা টেবিল ছিল। 9 জন আমরা যে রেজিস্ট্রেশন করা হয়েছে সেই রেজিস্ট্রেশন অনুযায়ী আমরা 3 মণ্ডল মানে পুরো বিধানসভায় মানে এই 3 ক্যাটাগরির কার্যকর্তা ছিলেন 512 জন। 3টা মণ্ডলে আমাদের যারা অফিস বিয়ারার ছিলেন এদের আলাদা কোনো রেজিস্ট্রেশনের ব্যবস্থা ছিল না। 3 মণ্ডলের অফিস বিয়ারাররা উপস্থিত ছিলেন এবং আমার উদারবন মণ্ডলের বিশেষ করে যেহেতু আমরা অর্গানাইজ করেছি, এখানে অর্গানাইজের দায়িত্বটা আমাদের উপর ছিল। আমাদের এখানে আমাদের মণ্ডলের বিভিন্ন স্তরের কার্যকর্তা, শক্তিকেন্দ্র প্রমুখ এবং মোর্চা, বিশেষ করে যুব মোর্চা কার্যকর্তারা সহ সব কার্যকর্তা আমাদের এখানে সহযোগিতা করেছেন এবং সফলভাবে আমাদের আজকের প্রশিক্ষণ শিবির সমাপ্ত হয়েছে। ধন্যবাদ।
রাধামাধব কলেজের আইকিউএসি ও রাধামাধব কলেজ প্রাক্তনী সংস্থার যৌথ উদ্যোগে আগামী রবিবার 12 ফেব্রুয়ারি কলেজ কনফারেন্স হলে এক প্রকাশ্য সভা ও সংবর্ধনা অনুষ্ঠান আয়োজন করা হয়েছে। বৃহস্পতিবার কলেজে আয়োজিত এক সাংবাদিক বৈঠকে রাধামাধব কলেজ আইকিউএসির কোঅর্ডিনেটর ডক্টর সোনালী চৌধুরী, আইকিউএসির 2 সহকারী কোঅর্ডিনেটর যথাক্রমে ডক্টর অরুণাভ ভট্টাচার্য ও স্বর্ণালী রায় চৌধুরী, রাধামাধব কলেজ প্রাক্তনী সংস্থার সভাপতি দেবাশিস সোম ও সাধারণ সম্পাদক রাজদীপ অধিকারী একথা জানিয়েছেন। প্রেসিডেন্ট এবং সেক্রেটারি এবং আমার আইকিউএসির ফেলো কোঅর্ডিনেটরসরা, আমি সবচেয়ে প্রথম আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি যে আপনারা সবাই এসেছেন আমাদের এই প্রেস মিটে। আজকের এই প্রেস মিটের উদ্দেশ্যটা হলো আমরা আগামী 11 ফেব্রুয়ারি রবিবার দিন আমরা একটা এলুমনি মিটের আহ্বান করেছি, যেটা আইকিউএসি রাধামাধব কলেজ এবং এলুমনি অ্যাসোসিয়েশন রাধামাধব কলেজের যৌথ উদ্যোগে করা হয়েছে। এই এলুমনি মিটের মেন উদ্দেশ্যটা হয়েছে যে আমরা আমাদের এলুমনি অ্যাসোসিয়েশনটাকে রেজিস্ট্রেশন করিয়েছি আন্ডার সোসাইটিজ রেজিস্ট্রেশন অ্যাক্ট। নমস্কার সাংবাদিক বন্ধুদের, আপনাদের মূল্যবান সময় দিয়ে আপনারা এখানে এসেছেন। রাধামাধব কলেজ এস্টাবলিশড হয়েছিল 31 মে 1971। তারপরে একটা অ্যালুমনি অ্যাসোসিয়েশন ফর্ম করা হয়েছিল। সেটা কিছুদিন চলার পর 2013-এ নতুনভাবে আরেকটা অ্যালুমনি অ্যাসোসিয়েশন আমরা গড়ে তুলি কলেজ থেকে। 2013-এর পর এখন এসে আমাদের মনে হলো যে এই সোসাইটিটাকে, ম্যাডাম যেটা ঠিক বলেছেন, সোসাইটি রেজিস্ট্রেশন অ্যাক্টের আন্ডারে আমাদের রেজিস্টার্ড করতে হবে। তার জন্য আমরা এটাকে এখন এটা একটা রেজিস্টার্ড সোসাইটি। একটা কলেজের ব্যাকবোন হচ্ছে গিয়ে অ্যালুমনিরা কারেক্টলি বলতে পারবেন যে কলেজ কতটা এগিয়ে গেছে বা যাচ্ছে, তার মধ্যে কি কি ল্যাকিং আছে বা কি করলে আমরা অনেক ভালো কাজ করছেন। আমরা ওদেরকে এবং সবাইকে মানে বারবার করজোড়ে অনুরোধ করছি যে এই মিটিংয়ে আসুন, এটাকে সাকসেসফুল করুন। একটা কলেজ গড়ে তুলতে হলে এটাকে সঠিক দিশা যদি আমাদের দিতে হয়, তাহলে অ্যালুমনিদের কন্ট্রিবিউশন চাই, ওদের মতামত আমাদের প্রয়োজন, এবং তার জন্যই আজকে এই যৌথ প্রেস কনফারেন্স। শিলচরের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান দেশভক্ত তরুণ রাম ফুকন উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ে বৃহস্পতিবার গুণন উৎসব 2024-এর আয়োজন করা হয়। এদিন সকালে আয়োজিত অ্যাসেম্বলিতে ছাত্রছাত্রীরা প্রার্থনা, ব্যায়াম, মহৎ লোকের বাণী পাঠ ও রাষ্ট্রীয় সঙ্গীত সহ অন্যান্য বিভিন্ন অনুষ্ঠান পরিবেশন করেন। এদিন কাছাড়ের পুলিশ সুপার নোমাল মাহাতো, মিন্টু মেধি সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। আৰু সদায় তোমালোকে এটা কথা ভাবিব পাৰা যে কি হ'ব, মানুহে নিজৰ লগত কথা পাতে, নিজক নিৰ্মমভাৱে সমালোচনা কৰিবলৈ, মই কি হ'ব বিচাৰিছোঁ, মোৰ কি আছে ভিতৰত, কি পাব, মই খেলত যাব বিচাৰিছোঁ, মোৰ ইণ্টাৰেষ্ট কি আছে, প্ৰথমে এইটো চাবলৈ। এতিয়া বহুত এনেকুৱা আছে ল'ৰা ছোৱালী আছে যি তোমাৰ এটা বিষয় ওপৰত যেতিয়া তেওঁ ইচ্ছা নাই, সেনেকুৱা বিষয় এটা ঠেলি দিয়াৰ পিছত তেওঁলোকৰ জীৱনত একো কৰিব নোৱাৰে। গতিকে এনেকুৱা হ'ব লাগে যিটো লক্ষ্য তুমি জীৱনত উপভোগ কৰিবা আৰু জীৱনত সেই উপনীত হ'বলৈ হ'বা, সক্ষম হ'বা, তেনেকুৱা এটা লক্ষ্য স্থিৰ কৰি লৈ তোমালোকে প্ৰথমে কাম কৰিব লাগিব। আৰু পঢ়া শুনাৰ ক্ষেত্ৰত জীৱনত কোনো শ্বৰ্টকাট ৰাস্তা নাই। জীৱনত কৃতকাৰ্যতা লাভ কৰিবৰ কাৰণে কোনো শ্বৰ্টকাট ৰাস্তা নাই। যেনেকৈ তুমি গৈ আছা গাড়ীত বা এই পথাৰ ফালে ৰাস্তা নাই, এইফালে সোমাই গ'লে ঘৰটো মই সোনকালে পাম, তুমি নামি পেলাই গুচি গ'লা, পথাৰেদি খোজকাঢ়ি গ'লা, ঘৰটো সোনকালে পাই গ'লা, এইটো শ্বৰ্টকাট হ'ব পাৰে। কিন্তু শিক্ষা জীৱনত তুমি যেতিয়া প্ৰফেশ্যনেল লাইফত যেতিয়া তুমি আগবাঢ়ি যাবা, যেতিয়া জীৱনত কিবা এটা হ'ব বিচাৰিছা, তাক তুমি শ্বৰ্টকাট নাই, পঢ়াৰ বাহিৰে কোনো ব্যৱস্থা নাই, পঢ়িবই লাগিব, জানিবই লাগিব, শক্তি নাই একদম ৰখাব। আৰু গোটেই বিশ্ব যদি তোমালোকে আজি মুকলি হৈ আছে, আজিৰ যুগটো হ'ল জ্ঞান বিস্ফোৰণৰ যুগ, আজিৰ যুগটো হ'ল ইণ্টাৰনেটৰ যুগ, ডিজিটেলাইজেশ্যনৰ যুগ, গতিকে জ্ঞান বিস্ফোৰণৰ যুগ। আৰু এইটো এটা এনেকুৱা এটা যুগ আছে যে মানে ইনফৰমেশ্যন ছুপাৰ হাইৱে, তুমি পৃথিৱীখন মুকলি আছে, য'ত তুমি নেটত যোৱা, ক'ৰবাত যোৱা, যিকোনো বিষয় এটা জানিব বিচাৰিলে তুমি জানিব পাৰা। গতিকে সেইটো সময়ত আমি পিছ পৰি থাকিব নোৱাৰোঁ।
যেনেকৈ ভূপেন হাজৰিকাই কৈছে যে বিশ্বৰ শৰীৰত পংগু অংগ হ'লে বিশ্বই জানো ভাল পাব। আমি যদি আগবাঢ়ি যাওঁ, বিশ্বৰ লগত যদি আগবাঢ়ি যাব নোৱাৰোঁ, তেতিয়াহ'লে আমি সেইটো সম্ভৱপৰ নহয়। আজকে CNN 24 সংবাদ এই পর্যন্তই। নমস্কার।